ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানির বিপরীতে আর নগদ সহায়তা দেওয়ার সুযোগ থাকবে না। তাই 2025-26 অর্থ বছরের বাজেটেও এই প্রণোদনার হার কিছুটা কমানো হচ্ছে। তবে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রণোদনার বিকল্প হিসেবে বেশ কিছু উদ্যোগও কিন্তু সরকার নিয়েছে। রপ্তানি সক্ষমতা বাড়াতে বিকল্প রপ্তানি খাত, চামড়া, ঔষধ, পাটজাত পণ্য, কৃষি এবং প্রক্রিয়াজাতকরণ, অন্যান্য যে খাতগুলো রয়েছে সেগুলো নিয়ে সরকার কি ভাবছে, এসব নিয়ে আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। আজ আমাদের টালিখাতার আলোচনা বাজেটে বিকল্প রপ্তানি খাত কি পেল। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান এবং আমাদের সাথে আরও আছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু মোস্তাফিজুর রহমান আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। একদিকে বৈশ্বিক অর্থনীতির একটি চাপ রয়েছে, অন্যদিকে আমরা দেখছি যুদ্ধ, সংঘাত সবকিছু মিলিয়ে এই পোশাক খাতের বাইরে যদি আমরা চিন্তা করি তাহলে বিকল্প যে খাতগুলো রয়েছে, বিকল্প খাতগুলোকে কিভাবে আরও বেশি রপ্তানিমুখী করে তোলা যায়, এবং একই সাথে আপনি কি মনে করেন যে বিকল্প খাত হিসেবে ওষুধ শিল্পকে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে? ধন্যবাদ। আপনার প্রশ্নের ধরতেই উত্তর রয়ে গেছে যে আমরা বিকল্প পণ্য হিসেবে অবশ্যই ঔষধ খাতকে আমরা চিহ্নিত করতে পারি। কারণ হলো পৃথিবীতে যতগুলো ঔষধ উৎপাদনকারী দেশ আছে এর ভেতরে কিন্তু বাংলাদেশ প্রথম 10টার মধ্যে একটা, এবং যতগুলো এলডিসি কান্ট্রি আছে যেগুলো আপনার লিস্ট ডেভেলপড কান্ট্রি, যেগুলো অনুন্নত দেশ, তার মধ্যে আমরাও আছি। এর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যারা ঔষধ উৎপাদনের সক্ষমতা আছে। তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যের যেটা একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে, যেমন প্রধান পণ্য পোশাক শিল্প, তারপরে এর সাথে কৃষিজাত, পাটজাত, লেদার, ঔষধ শিল্প, নানান কিছু খুব ছোট ছোট আকারে আছে। এখন এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের কিন্তু মেজর চ্যালেঞ্জটাই দাঁড়াবে, আমরা যেহেতু আমদানি নির্ভর অর্থনীতি, তাহলে এই আমদানি কমিয়ে আমরা যে রপ্তানিতে যাব, তখন কিন্তু আপনার অনেক বহুজাতিক কোম্পানিরা তারা সরাসরি বাংলাদেশে তারা রপ্তানিও করে এদেশে পণ্য পাঠাতে পারবে, এবং তাদের প্যাটেন্ট প্রোডাক্ট, সেটা কৃষি ক্ষেত্রে বলেন, ঔষধ ক্ষেত্রে বলেন, পোশাক শিল্পে বলেন, পোশাক শিল্পেও কিন্তু আপনার প্যাটেন্টের যে ডিজাইন এগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়বে। এবং আইটি সেক্টর যেটা, এগুলোতেও আপনার কিন্তু প্যাটেন্টেড প্রোডাক্টের সাথে এআই বেস প্রোডাক্ট আসবে, যে আমাদের আজকে যেহেতু এখানে বেসিসের এক্স প্রেসিডেন্ট আছেন, এগুলো সব কিছুই কিন্তু আমাদের সক্ষমতা নিয়ে আমরা ওই সময় প্রতিযোগিতায় টিকে পারবো কি পারবো না, এটা কিন্তু এত অঙ্কের প্রয়োজন হয় না, আমরা পারবো না। তাহলে এখান থেকে আমাদেরকে অগ্রাধিকার খাত কোনটা কোনটা হতে পারে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। প্রথম কথা হলো, তাহলে অর্থনীতিতে আমাদের যোগানদাতা কারা? অর্থনীতিতে যোগানদাতা হলো কৃষি, যেটা ধর 12% মতো আপনার ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউশন করে। কৃষিতে যোগানদাতা হলো শিল্প, যেখানে প্রায় 34-35% আপনার এখান থেকে অর্থনীতিতে যোগান দেয়। আর আর একটা বড় যোগানদাতা হলো সেবা খাত। সেবা মানে ধরুন পরিবহন খাত, গভর্নমেন্টের সার্ভিস, প্রাইভেট সেক্টরের ব্যাংক, বিমা, বিভিন্ন ছোটখাটো ট্রেড, কমার্স যেগুলো আছে, ইন্ডাস্ট্রির বাইরে যেগুলো ব্যবসা বাণিজ্য, এসএমই, এগুলো হলো আপনার সেবা খাত। এটাও কিন্তু প্রায় 55%-এর মতো। তাহলে আপনি এগুলোকে ঝুঁকিমুক্ত করতে গেলে আপনার সবার আগে আপনার অর্থনৈতিক ট্রান্সফরমেশনের প্রথম যে স্তর সেটা হলো কৃষি। কৃষিকে আপনার স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের দেশের জন্য উপযোগী করে একটি রপ্তানিমুখী, উৎপাদনমুখী শিল্পের দিকে নিয়ে যেতে হবে। কৃষি যেহেতু ধরুন নন ফর্মাল ইন্ডাস্ট্রি ধরা হচ্ছে, কিন্তু কৃষি প্রক্রিয়াজাতকরণকে শিল্পের মধ্যে আনতে হবে। কৃষির উপকরণ যেগুলো যেগুলো দ্বারা কৃষি ফসল উৎপাদন হয়, এগুলোর লোকাল ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এখন মোস্তাফিজুর রহমান, আমরা এই আলোচনাটার মধ্যে আসবো, কৃষি প্রধান বাংলাদেশে কৃষিকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই বিষয়টি আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটু আলমাস কবির আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা দেখেছি বিগত সরকার আমলে আইসিটি খাত নিয়ে যদি আমরা বলি যে প্রচুর আলোচনা করা হয়েছিল, এবং সেই খাতকে আরো সমৃদ্ধ করার জন্য কিন্তু অনেকগুলো উদ্যোগও সে সময় নেওয়া হয়েছিল। সফলতা কতটুকু এসেছে আমরা জানি না, কিন্তু এই যে বাজেট দেওয়া হচ্ছে, আজকে আমরা দেখলাম অর্থ বিল দেওয়া হচ্ছে, তো এই বাজেটে কি ধরনের সহায়তা দেওয়া যেতে পারে, বা যদি আমরা বলি যে ভবিষ্যতে এই খাতকে আরো রপ্তানিমুখী করার জন্য সরকার কি চিন্তা করতে পারে? জি, অনেক ধন্যবাদ।
গত 15-16 বছরে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ এসব নিয়ে অনেক কথা হয়েছে ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি দেখেন কাজের কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং আমরা আমাদের যে টার্গেট, যেটা আমরা $1 বিলিয়ন, $5 বিলিয়ন টার্গেট, আমরা বারবার এগুলো কিন্তু বারবার আমরা শিফট করে গেছি। প্রথমে 2018, তারপর 2020, 2024, 2025, এইভাবে আমরা করে গেছি, কিন্তু সেগুলো কোনো অ্যাচিভমেন্ট আমরা করতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে যে বেশিরভাগ বাজেটের মানে ব্যবহার যেটা সেটা সঠিকভাবে হয়নি। কিন্তু মানে আমরা ওই টাকা ঠিকই খরচ হয়েছে, কিন্তু আউটপুটটা হয়নি। সো এবারের বাজেটে যেটা একটা ভালো জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে গত বছরের যে রিভাইজ বাজেট ছিল সেইখান থেকে কিন্তু মানে বরাদ্দ বাড়ানো হয়েছে আইসিটিতে, সেটা অবশ্যই ভালো কথা। কিন্তু একটা কথা আমি সবসময় বলে আসছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য যাতে আলাদাভাবে আইটি বাজেট বলে না, আলাদাভাবে সফটওয়্যার এবং পরিষেবা বাজেট যাতে আলাদা রাখা হয়। নাহলে দেখা যায় কি যে ওই আইটি বাজেট থেকে সিংহভাগ ব্যয় হয়ে যায় হচ্ছে হার্ডওয়্যার কিনতে গিয়ে, এবং হার্ডওয়্যার কেনাতে কিন্তু দেশীয় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না। সো সেটা একটা জিনিস, কিন্তু সেটা করা হয়নি। আরেকটা জিনিস আমি দেখছি যে এই মানে রপ্তানিমুখী যদি আপনি এটাকে বলেন, তাহলে আমাদের যে এই ক্যাশ ইনসেনটিভ, এটা তো ধরেন কমিয়ে দেওয়া হচ্ছে। হয়তো নেক্সট ইয়ারের পরে, নেক্সট ইয়ার নভেম্বরে যখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব, তারপরে এটা থাকবে না। কিন্তু প্রপোজালটা হচ্ছে যে তখন যাতে সরকার এটাকে অন্যভাবে আমাদেরকে কম্পেনসেট করে দেয়। যেমন মনে করেন ইন্ডিয়াতে করে আপনার বিভিন্ন রকম ভাবে আপনার ট্যাক্স সুবিধা দিয়ে করে, আপনার ইম্পোর্ট যেগুলো আমরা করি সেখানে শুল্ক মুক্ত ব্যবস্থা রাখে। সো এই রকম নানা রকমের প্রণোদনা দিয়ে বা ইনসেন্টিভ দিয়ে, ইনডাইরেক্ট ইনসেন্টিভ আর কি, এইভাবে দিয়ে সেই যে ক্যাশ ইনসেন্টিভ যেটা দেওয়ার কথা, সেটা যেহেতু দিতে পারা যাচ্ছে না, সেটা অন্যভাবে কি পুষিয়ে দেওয়া হয়। সো এইটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি একটু বলি, মুস্তাফিজ ভাই কিন্তু বলেছেন একটা কথা, ফার্মাসিউটিক্যালস এর কথা। ফার্মাসিউটিক্যালস একটা আমাদের কিন্তু একটা বড় আরেকটা সম্ভাবনাময় সেক্টর, এবং অল্টারনেট একটা আমাদেরকে ডাইভার্সিফিকেশনের জন্য একটা, যে আমরা যে খুঁজছি যে অন্যান্য সেক্টর, তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট সেক্টর। এটার ব্যাপারে এবারে কিন্তু খুব ভালো নিউজ আছে, এবং 79 মানে 79টা প্রোডাক্টকে কিন্তু আবার নতুন করে ডিউটি ফ্রি লিস্টে ঢোকানো হয়েছে। এবং মেশিনারিজের উপরে কিন্তু, ইকুইপমেন্টসের উপরে কিন্তু মানে ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা অবশ্যই একটা ভালো একটা ডিসিশন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা ট্রিপস, যে আমাদের এখন যেটা আছে যে ডাব্লিউটিওর সাথে, যে আমরা রয়্যালটি ফ্রি অনেক জিনিস কাজ করতে পারি, অনেক ওষুধ বানাতে পারি, সেটা কিন্তু আমরা যখন করতে পারবো না, তখন কিন্তু আমাদের অনেক বড় বিপদ আসবে, এবং এক একটা ওষুধ কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আমাদের জন্য। এবং তখন আমরা দেশীয় মধ্যে যেমন অসুবিধার মধ্যে পড়বো, এক্সপোর্টেও আমরা বিশাল কম্পিটিশনের মধ্যে পড়বো। আমরা কিন্তু আর&ডিতে কোনো খরচ করিনি, আমরা নিজস্ব মেধাসত্ব তৈরি করিনি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করিনি, ইন্টেলেকচুয়াল ব্র্যান্ড তৈরি করিনি। সো আর&ডি নিয়ে এবার আমাদের প্রথমবারের মতো একটা বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু মানে 16,66,00,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু খুব এই সামান্য বরাদ্দ 492টা প্রকল্পের জন্য। কিন্তু এইটা একেবারেই অপ্রতুল। আমার মনে হয় এই আর&ডি নিয়ে সরকারের আরো বেশি ফোকাসড হওয়া উচিত, এবং আমাদের নিজস্ব মেধাসত্ব আমাদের তৈরি করা উচিত। আর আরেকটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের অনলাইনে যে কেনাকাটা, আমরা তো এটাকে আরো প্রচলিত মানে আরো প্রসারিত করতে চাচ্ছি, ডিজিটাল ইকোনমিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সেইখানে 5%-এর ভ্যাটকে 15% করে দেওয়া হয়েছে, 3 গুণ করে দেওয়া হয়েছে। তাহলে কি আমরা ইনডাইরেক্টলি অনলাইন কেনাকাটাকে ডিসকারেজ করছি? তো এটা তো একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তো সেটা তো আমরা হতে দিতে পারি না। তো সেইখানে আমার মনে হয় যেখানে ভ্যাট আমাদের কমানো দরকার। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই অনলাইনে কেনাকাটা করে, বা কেনাকাটা না, বিক্রি করে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা, একেবারে হাউসওয়াইফরা, তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে, এবং তারা কিন্তু নানা রকমের আপনার জিনিস বিক্রি করছে, এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তো সেখানে এটাকে এভাবে ডিসকারেজ করাটা আমার মনে হয় এটা কাউন্টার জি, আমরা প্রোডাক্টিভ এই হচ্ছে। বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মোস্তাফিজুর রহমান এবং আলমাস কবির আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা একটি ছোট বিরতি নিয়ে আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের অতিথিদের কাছে। এ পর্যায়ে আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই। এই মুহূর্তে যদি বলি যে বিকল্প যে খাতগুলো রয়েছে পোশাক খাতের বাইরে, তাদের জন্য রপ্তানিতে যদি তারা যেতে চান, সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি, এবং বাজেট আসলে কত টাকা সহায়ক হলো তাদের জন্য? প্রথমত হলো আপনার কোন কোন সেক্টর হতে পারে আর বাজেট কতটা সহায়ক হলে, এই দুটো আপনার প্রশ্ন।
সেক্টরের মধ্যে আপনার তো সেক্টরের যোগানদাতা হলো কৃষি, শিল্প এবং সেবা খাত। প্রত্যেকটা সেক্টরেই সুযোগ রয়েছে রপ্তানিতে নিয়ে যাওয়া। আপনার অর্থনীতিটা চলে কিভাবে? অর্থনীতিটা হলো একটা অর্কেস্ট্রার যেমন আছে, যে এই যে অনেকগুলো মিউজিকের মধ্যে সমন্বয় ঘটায়, সেটা হলো একটা অর্থমন্ত্রী বা অর্থ মাননীয় উপদেষ্টার কাজই হলো অর্থনীতির যে ফ্যাক্টরগুলো অর্থনীতির গতিশীলতা নিয়ে আসে সেগুলোর মধ্যে সমন্বয় করা। যেমন দেখুন, কৃষি, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টর, এগুলো যেমন উৎপাদন বৃদ্ধির কাজে এগুলোকে নিয়োজিত করতে হবে যাতে এরা মোর প্রোডাকশন দিতে পারে, প্রোডাক্টিভিটি বাড়ায়। আর তার অপোজিট সাইডে এগুলোর যাতে কনজামশন বাড়ে, এগুলোর যাতে লেনদেন, ব্যবসা বাণিজ্যতা যাতে বৃদ্ধি হয়, উৎপাদনও বাড়বে এবং ডোমেস্টিক মার্কেটটাও বড় জনাব করতে মোস্তাফিজুর হবে। রহমান, এখানে আমি একটু বলতে চাই, শুধুমাত্র কি উৎপাদন বাড়ানোর উপরে আমরা জোর দিতে হবে, নাকি মানসম্পন্ন পণ্য উৎপাদন যেগুলোর আসলে বিশ্ববাজারে বা আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে সেই পণ্যগুলোর উপরে বেশি জোর দিতে হবে? উৎপাদন মানেই হলো মানসম্মত, যেটা যেভাবে স্পেসিফাইড করা আছে সেইভাবেই উৎপাদন হবে। উৎপাদন করাটাই যথেষ্ট নয়, এর সাথে কনজামশনের পরিবেশ তৈরি করে দিতে হবে। একটু আগে আমাদের এই যে কবির ভাই যেটা বললেন, যে আমরা আইটি সেক্টরে আমাদের যে ই কমার্সটা এটা বড় হচ্ছে, তার মানে সমাজে যেগুলো উৎপাদন হচ্ছে, সোসাইটিতে যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসেস, সেটা কনজামশনের পথটা ত্বরান্বিত করতেছে আইটি সেক্টর, ই কমার্স। সেটাকে আপনি বাধাগ্রস্ত করতেছেন। তার মানে কি? আপনি তো ওই যে অর্কেস্ট্রারের মিউজিকটা তো আপনি বেসুরে করে ফেলছেন। প্রথমত উৎপাদন বাড়াচ্ছেন, আবার কনজামশনে বাধা দিচ্ছেন। তাহলে এটা একটা জায়গা। আর রপ্তানির ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বাজারে প্রত্যেকটা সেক্টরের অপার সম্ভাবনা রয়ে গেছে। কারণ আমরা যে মূল্যে পণ্য উৎপাদন করার ক্ষমতা আছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল গুডস হোক, এগ্রিকালচারাল গুডস হোক অথবা সার্ভিসেস হোক, এটা পৃথিবীর অন্তত এশিয়ার, যে সাউথ এশিয়া এবং এশিয়ার মধ্যে অন্য কোনো দেশ নেই যে বাংলাদেশের চেয়ে লো কস্টে অফার করতে পারে। কারণ আমাদের এখানে লেবার কস্ট কম, আমাদের এখানে ইউটিলিটি যেগুলো আছে সেগুলো আমরা তুলনামূলকভাবে কম, অর্থাৎ আমাদের প্রাইস কম্পিটিটিভনেসটা আমাদের এখানে আছে। তাহলে ভুলটা কোথায় আছে? আমাদের এখানে অগ্রাধিকার খাতকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়ার জন্য যে লো কস্ট ফান্ড, কস্ট অফ ক্যাপিটালটা আমাদের বেশি, আমরা R&Dতে বিশ্ববিদ্যালয়গুলোকে বসায় রেখেছি। বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণার কাজকে আমরা ইন্ডাস্ট্রিতে নিচ্ছি না, যেটা পাশ্চাত্যের দেশগুলো, যেমন ধরুন করোনা হলো, ফাইজার, এই যে অ্যাস্ট্রাজেনেকা, এরা কোথায় গেল? এরা তো গেল বিশ্ববিদ্যালয়গুলোতে, অক্সফোর্ডে গেল, MIT-তে গেল, হার্ভার্ডে গেল। আর আমাদের দেশে যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, যেমন ধরুন আমাদের রাসায়নিক সার আমরা নিয়ে আসি, শতভাগই প্রায় আমদানি করে নিয়ে আসি। আমার বিশ্ববিদ্যালয়গুলো কি করে? কৃষি বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাজ কি? আপনার যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর যে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, যেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের রপ্তানি বাস্কেট কিভাবে বড় করা যায় এবং সরকার এই বাজেটে এটা দিয়েছে কিনা। সরকার তার মতো করে চেষ্টা করেছে। বাজেট কিন্তু সাধারণ জিনিস না। আমাকে যেমন ধরুন 15 মিনিটের ডিসকাশনে আমাকে বলছেন আমি 10টা বাজেটের ভুল ধরে দিচ্ছি, কিন্তু একটা বাজেট প্রণয়ন করা, আপনার 54টা মিনিস্ট্রি, প্রতিটা মিনিস্ট্রির আন্ডারে অধিদপ্তর, পরিদপ্তর, তারপরে কমিশনগুলো, তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয়, এগুলো যে এতগুলো প্রতিষ্ঠান আছে, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যয় সংকোচন করা, জাস্টিফাইড করা, প্লাস সেই প্রতিষ্ঠানের অধীনে যে বেসরকারি খাত কিভাবে লাভবান হবে তার অগ্রাধিকার চিহ্নিত করে বাজেটে সেগুলোকে স্প্লিট করে দেওয়া, এটা কিন্তু সাধারণ কাজ না, গবেষণার দরকার। এটা এই গবেষণা ধর্মী যখন বাজেট করবে, অর্থাৎ তখন আপনি গবেষণার উপরে এবং কৃষি খাতকে যেহেতু বলেছেন, কৃষি যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে আরো বেশি জোরালো হওয়ার জন্য আপনি পরামর্শ দিচ্ছেন। আমি একটু আলমাস কবির আপনার কাছে যেতে যাচ্ছি। 2026 সালের পর রপ্তানি প্রণোদনা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই খাতগুলোর জন্য কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, বা রপ্তানি যে প্রতিযোগিতা সেখানে তারা কিভাবে টিকে থাকতে পারে? জি, আমি আগে বলছিলাম যে আমাদের তো LDC গ্রাজুয়েশনের পরে এই কয়েকটা জিনিস কিন্তু করা যাবে না। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ক্যাশ ইনসেনটিভটা। সো সেটা অন্যান্য দেশ যেভাবে করেছে, যে পরোক্ষভাবে যদি সেটা সরকার আমাদেরকে প্রণোদনা দেন, যেটা ট্যাক্সের প্রণোদনা হতে পারে, বা র মেটেরিয়ালসের উপর থেকে, বা যেটা নিয়ে আমরা ইম্পোর্ট করছি সেটার উপর থেকে ডিউটি কমিয়ে দেওয়া, ওয়েভ করে দেওয়া ইত্যাদি, এই ধরনের সুবিধা, ইউটিলিটি বিলস যেগুলো আছে, গ্যাসের বিল, বিদ্যুতের বিল, সেখানে একটা ভর্তুকি দেওয়া,
এই ধরনের প্রণোদনা কিন্তু সরকার দিতেই পারে এলডিসি গ্রাজুয়েশনের পরেও। সো যেই টাকাটা আমরা হয়তো ক্যাশ ইনসেন্টিভ হিসাবে পাচ্ছিলাম, সেটাকে হয়তো অন্যভাবে পরোক্ষভাবে কিন্তু সরকার দিতেই পারে। আরেকটা কথা একটু বলি যে আমরা এই যে চিপ লেবার নিয়ে একটু আগে কথা হলো যে আমরা আমাদের রপ্তানিতে এগিয়ে থাকি, কিন্তু এখন কিন্তু সময় এসছে চিপ লেবারের থেকে বেশি ফোকাস করা কোয়ালিটির উপরে। সো আমরা সস্তায় কাজ করে দিতে পারবো এটা ঠিক, বা সস্তায় একটা জিনিস প্রডিউস করতে পারবো ঠিকই, কিন্তু আরো বেশি ফোকাস করতে হবে যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট আমরা অফার করতে পারবো সারা বিশ্বকে। এবং সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন গুলো করতে হবে এবং কোয়ালিটি সার্টিফিকেশনস গুলো আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে, আমাদের যারা প্রফেশনালস আছে তাদেরকে। সো এই প্রফেশনালসদেরকে আমরা যদি ইন্টারন্যাশনালি সার্টিফাইড করতে পারি, তখন কিন্তু বিদেশিদের আস্থা বাড়বে আমাদের উপরে। ডাইভার্সিফাইড যে আমরা রপ্তানির যে অন্যান্য যে অল্টারনেটিভ খুঁজছি আরএমজির, তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি জানেন, প্লাস্টিক একটা বড় কিন্তু সম্ভাবনাময় সেক্টর। সেই প্লাস্টিকে কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে এবার বাজেটে, যে আমাদের র মেটেরিয়ালের উপরে যে এআইটি চার্জ করা হতো সেটাকে কমিয়ে, মানে 3% ছিল, সেটা কমিয়ে এখন 2% করা হয়েছে। এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, যদিও আমার মনে হয় এটা 1% করা উচিত ছিল, বাট এনিওয়ে তাও একটা ভালো পদক্ষেপ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে ওদিকে আবার ভিএটি যেটা ভ্যাট, সেটা ডাবল করে দেওয়া হয়েছে, 7.5% ছিল, সেটাকে 15% করে দেওয়া হচ্ছে। সো এটা আবার একটু অন্যরকম হয়ে গেল। সো এইখানে এই জিনিসগুলো আমার মনে হয় যদি সরকার কোনো একটাকে থ্রাস্ট সেক্টর বা একটা ফোকাস সেক্টর হিসেবে চিন্তা করেন, সেটার পিছনে কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে মানে কয়েক বছর, মানে আগামী 5 বছর বা 10 বছর সেটার জি দিকে জনাব কিন্তু আলমাস অনেক কবির, রকমের আমরা nurture- একেবারেই শেষ পর্যায়ে একেবারেই শেষ করতে হচ্ছে আপনাকে, এবং মোস্তাফিজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।